সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন নিপীড়নের স্মৃতি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাঈদ খান। ড্যাফোডিল ইউনিভার্সিটিতে পড়াশোনা করত একেএম রমিজউদ্দিন আহমেদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই ছিলেন রাজপথে। 4 আগস্ট কারওয়ানবাজার মেট্রো রেলের নিচে পুলিশের গুলিতে শহীদ হন তিনি। অনুষ্ঠানে আমাদের আজকের অতিথি শহীদ রমিজের বাবা একেএম রকিবুল আহমেদ। তার মুখ থেকেই শুনব হৃদয় ভাঙা সেই ঘটনা। পরিবারের সুস্থ সবল ছেলেটিকে হারিয়ে এখন কেমন আছেন তারা, সেই গল্প শুনব। রকিব আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, এছাড়াও আমার সাথে আরেকজন অতিথি রয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি এইচ.এম. আবু জাফর। তিনিও ফ্যাসিস্ট হাসিনার আমলে ছিলেন নিপীড়িত, বারবার কারা নির্যাতিত। তার মুখ থেকেই শুনব কেমন ছিল সেই নিপীড়নের দিনগুলো। আবু জাফর, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে এবং বিটিভিকে। প্রিয় দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে আমরা রমিজউদ্দিন ও আবু জাফরের উপর নির্মিত দুটি ছোট্ট প্রতিবেদন দেখে নেব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরুতেই রাজপথে ছিলেন একেএম রমিজউদ্দিন আহমেদ। রাজধানীর ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করতেন তিনি। তার বাবার নাম একেএম রকিবুল আহমেদ। তার 2 ছেলে সন্তানের মধ্যে রকিবুল ছোট। বড় ছেলে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী। ছাত্রজীবনে রাজনীতির সঙ্গে সম্পর্ক ছিল না তার। তবে রমিজউদ্দিন ছিলেন অধিকার সচেতন। সে কারণে 24-এর মধ্য জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হলে রাস্তায় নেমে পড়েন রমিজ। 4 আগস্ট বিজয়ের আগের দিন কারওয়ান বাজারে পুলিশের মুখোমুখি হয় ছাত্র জনতা। তাদের উপর মুহুর্মুহু গুলি বর্ষণ করে পুলিশ। সেখানেই পুলিশের গুলিতে শহীদ হন পরিবারের একমাত্র সম্বল রমিজউদ্দিন আহমেদ। পরিবারের একমাত্র সক্ষম ছেলের মৃত্যুতে বাকরুদ্ধ বাবা রকিবুল আহমেদ। পটুয়াখালীর 10 মিনা উপজেলার বাসাবাড়িয়া গ্রামের আবুল হোসেন হাওলাদার ও সুরাইয়া বেগমের সন্তান এইচ.এম. আবু জাফর পড়াশোনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগে। ছোটবেলা থেকেই অসম্ভব মেধাবী আবু জাফরের ঝোঁক ছিল রাজনীতিতেও। সেই সূত্রে জড়িয়ে পড়েন ছাত্র দলের রাজনীতির সঙ্গে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর বিভিন্ন পদে দায়িত্ব পালনের পর এখন তিনি কেন্দ্রীয় ছাত্র দলের সহসভাপতি। দীর্ঘ রাজনৈতিক জীবনে ছাত্রলীগ পুলিশের ব্যাপক নির্যাতনের শিকার হয়েছেন তিনি। দর্শক, প্রতিবেদন দুটি দেখলাম, এবার শুনবো তাদের সঙ্গে ঘটে যাওয়া নিপীড়নের সেই সব ঘটনা। শুরুতেই রকিবুল আহমেদ, আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি, আপনি একজন শহীদের বাবা, প্রিয় সন্তান, তাকে যে হারালেন, তাকে বাধা দিয়েছিলেন না স্বতঃস্ফূর্তভাবে সে আন্দোলনে গিয়েছিল, এবং কিভাবে আসলে টোটাল ঘটনাটি ঘটেছিল আপনি কতদূর জানতে পেরেছিলেন? আমি জানতে পারছি সবার পরে, দুর্ঘটনাটা ঘটে যাওয়ার পরে। মূলত সে তার মার খুবই স্নেহ এবং ভালোবাসায় ছিল। মাকে কোনোভাবে ম্যানেজ করতে পারলে তার সব কিছুই হতো। তা মার আদর স্নেহে একটা সন্তান মানুষ হয়। সে আলোকে মাকে বুঝায় সে বাইরে বের হতো, আশেপাশেই কোথাও আছি এতটুকু বলে যেত। এই আন্দোলন চলাকালীন সময় প্রতিদিনই আন্দোলনে যেত নানানভাবে, মাকে ম্যানেজ করে। হ্যাঁ, মাকে ম্যানেজ করে হয়তো গেছে কোনো না কোনোভাবে, হয়তো আমি জানতে পারছি। আপনি কি চাকরি করেন না? জি, আমি চাকরি করতাম। আপনি অফিসে থাকতেন? জি, আমার কর্মস্থল ছিল আপনার বাগেরহাটে। তো প্রতিনিয়তই আর কি ফোন দিয়ে আমি ওকেও বলতাম বাসা বাইরে যাবো না। আব্বু বাসা বাইরে যাচ্ছি না, আমি নিচে আসছি, বাসা কাছে আসছি, বা নানার বাসায় আছে, এই জিনিসগুলি ওর বলতো, এড়িয়ে যেত। এবং যখন দেখা গেছে যে আমি ফোন দিতাম, ফোন রেসপন্স করতো না, তখনই আমি বুঝতে পারতাম এমন কোথাও আছে যে আমার ফোনটা এখন রেসপন্স করবে না, করলে হয়তো আমাকে মিথ্যাটা বলতে পারবে না। তো একটা পর্যায়ে এরকম প্রায় সময় যেত। ফিরে আসার পরে হয়তো ওর মা বুঝতে পারতো, তা ওর মা মাঝে মধ্যে আমাকে বলতো, ওকে তুমি বাড়ি যেতে না করো। এরকম ক্রমণায় চলতে 4 তারিখে যে ঘটনাটা হয়েছে, সকালবেলা ওরা কিছু বন্ধু বান্ধব আরও যারা আছে তাদের সাথে একটা কমিউনিকেশন করছে যে আজকে
পুরো সময়টা তারা আন্দোলনে কাটাবে। ঘুম থেকে ওঠার পরে নাস্তা খাওয়ার পরে মা বাইরে যাবে বলছে, তা মা বলছে না, এখন তুমি বাইরে কী করতে যাবা? এটা কটার দিকে? এটা 10টার দিকে, সকাল 10টা। সকাল 10টার দিকে। তা ঠিক আছে, আমি যাব না, তোমার আব্বুর সাথে কথা বলো। তা বলার পরে ও আর আমার সাথে কথা না বলেই ও রয়ে গেছে বাসাতেই। 12:30 1টার দিকে আম্মু আমি নিচ থেকে আসতেছি বলে, ওর বাইক ছিল, বাইক নিয়ে বের হয়ে ওর নানার বাসায় যাবে বললো। নানার বাসাটা কোথায়? নানার বাসাটা হচ্ছে আমার বাসা থেকে হাজারীবাগ, বিটের 1 নম্বর গেটে ওখানে। ঠিক আছে, তুমি যদি নানা বাসায় যাও যাও, ওখান থেকে আর কোথাও যাও না। নানার বাসায় কথা বলে গেল। তখন তো উত্তপ্ত ঢাকা। হ্যাঁ, নানার বাসায় কথা বলে গেল। নানার বাসায় না ঢুকে আশেপাশেই তার বাইকটা রাখলো, রেখে যে বন্ধু বান্ধবের সাথে কমিউনিকেশনটা করেছিল সেই বন্ধু বান্ধবদের সাথে তারা রওনা দিল। তার বন্ধু যার সাথে ছিল তাদের সাথে আর কি পরবর্তীতে তাদের কাছ থেকে এই সঠিক তথ্যগুলি আমরা জানতে পারছি। তো তারা নাকি চিন্তা করছে যে একসাথে যদি আমরা 5-6 জন যাই তাহলে আমরা যেতে পারবো না, আমাদেরকে আটকায় দিবে। তারা দুজন দুজন করে পথচারী সেজে ঢাকা মেডিকেল এবং বুয়েটের যে মাঝখানে রাস্তাটা ওই পর্যন্ত তারা গেছে, যে ওখান থেকে শাহবাগে চলে গেছে। শাহবাগ থেকে তারা আন্দোলন করতে করতে মিছিলের সাথে মিশে যে পুলিশ এবং হেলমেট বাহিনী যারা ছিল তাদেরকে প্রতিহত করতে করতে তাদের দিকে আগায় যেতে যেতে তাদেরকে আপনার ফার্মগেট ওভারব্রিজ পার করে তেজগাঁও রোডে তাদেরকে ওই পর্যন্ত নিয়ে যেয়ে রেখে তারা আবার ব্যাক করছে। তারা ব্যাক করে জাহাঙ্গীর টাওয়ারের সামনে যে গোলচক্করটা আছে, কারণ বাজার একেবারে হ্যাঁ চৌরাস্তা, চৌরাস্তাটা, এই চৌরাস্তার এখানে এসে তারা অবস্থান করছে মানে মিছিল সহ এবং ফার্মগেটের ওই পর্যন্ত পার করে দিয়ে ওদেরকে রেখে ওরা এখানে ব্যাক করে আসে, ওরা ওখানে অবস্থান নিচ্ছে। তা ওখানে 10-15-20 জন ছিল। মিছিলটি তো ছিল সাধারণ শিক্ষার্থীদের, বিভিন্ন পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটি, হ্যাঁ বিভিন্ন প্রাইভেট আপামর জনসাধারণের। আচ্ছা আচ্ছা, যে যার অবস্থান থেকে অবস্থান নিয়েছিল। হঠাৎ করে কারণ বাজারের মেট্রো রেলের পিছনে যে রাস্তাটা আছে এই রাস্তা থেকে কিছু ছেলে পেলে হেলমেট বাহিনী, কারণ বাজার মেট্রো রেল ওখানে একটা মসজিদ আছে, ওই মসজিদের গলিতে কিছু লোকজন আসে, হেলমেট বাহিনী, তারপরে আপনার পুলিশ বাহিনী, পুলিশের শেল্টারে হেলমেট বাহিনীরা চলে আসে, ছাত্রলীগ যুবলীগ যারা যারা ছিল তারা চলে আসে, এক পর্যায়ে তাদেরকে তাদের উপর হামলা করে, মানে এই রমিজদের উপরে। হ্যাঁ, তা পুলিশ টিয়ারশেল মারছে, বহুত কিছু করছে, করার পরে ওরা ওখান থেকে ছত্রভঙ্গ হয়ে যায়। ছত্রভঙ্গ হয়ে যাওয়ার পর পাশে তারা আবার আগুন জ্বালায় টিয়ার গ্যাসের, মূল রাস্তায়। হ্যাঁ, মেট্রো রেলের এই কারণ বাজার মেট্রো রেলের যে লেখাটা আছে স্টেশন ওটা নিচেই, মানে টার্মিনাল ঠিক নিচে। তখন কটা বাজে আপনি জানতে তখন পেরেছেন? 3:30 4টা এর মধ্যে। তা এর মধ্যে ও অনেকক্ষণ বিচ্ছিন্ন অবস্থায় ছিল, ওরা বন্ধু বান্ধবরা থাকার পরে ওর মা ফোন দিছে, ওর ফোন রেসপন্স করে নাই, তখনও ফোন খোলা। তারপর ওর যে বন্ধুটা সাথে গেছে ওকে যখন বলছে ফোন দিয়ে, ও কই আন্টি ওকে তো, মানে রমিজের মা ফোন দিয়েছে ওর বন্ধুকে, সে ওর বন্ধু আন্দোলনে ছিল, হ্যাঁ বন্ধু ফোন ধরেছে, হ্যাঁ বন্ধু ফোন ধরে বলতেছে, আন্টি আমরা তো ছত্রভঙ্গ হয়ে গেছি, ওকে আমি খুঁজে পাচ্ছি না, ফোনও পাচ্ছি না, তো দেখতেছি আন্টি কোথায় আছে। তো এই কথা বলে ওরা বেশ কিছুটা সময় এপাশ ওপাশ খোঁজাখুঁজি করলো, করার পর পেলো না পাওয়ার পরে ও আবার নতুন একটা সিম নিছিল, সেই নাম্বার থেকে ওর বন্ধুকে ফোন দিচ্ছে, দিয়ে বলতেছে যে আমি আসি, এদিকে আসি। তো ওর বন্ধু বলছে যে আন্টি ফোন দিচ্ছে, আন্টির ফোন ধর। তারপর আন্টির ফোন ধরছে, ধরার পর ওর মায়ের ফোন ধরছে, তারা বলছে আমি এখানে খুব গ্যাঞ্জাম হচ্ছে, মারামারি হচ্ছে, আমি এখন কথা ঠিক বুঝতে পারতেছি না, চিলাচিলিতে, তুমি চিন্তা করো আমি আসবো। ওর মা বললো যে বাবা অনেক হয়েছে, তোমার আব্বু এখনো জানে না, তুমি তাড়াতাড়ি চলে আসো, তোমার আব্বু আমার সাথে চিল্লাচিল্লি করতে, তুমি বাইরে কেন গেছো, তাড়াতাড়ি তুমি চলে আসো বাসায়। আপনি কি আসলে ফোনে? হ্যাঁ, ফোনে আমার ওখানে থাকা অবস্থা আমার আপনার স্ত্রীর সাথে যোগাযোগ, প্রতিদিন আমার একটা ডিউটি ছিল, ঘুম থেকে ওঠার পর থেকে ও যেন বাইরে না যায়। ও আসলে ছোটবেলা থেকে যা দেখছি, ওর বন্ধু বান্ধবের জন্য কিছু করতে বা কারোর জন্য কিছু করার জন্য ও আগে যায়। তা আমি ওর মাকে ফোন দিলাম, ওর মাকে বললাম, জিজ্ঞেস করলাম যে ও কোথায়, তখন ওর মা বললো যে নানা বাসায় গেছে। তারপর ওকে আমি ফোন দিছিলাম কিন্তু কোনো রেসপন্স করে নাই, মানে আপনার ফোন ধরেনি। হ্যাঁ, তখন আমি বুঝলাম যে ও হয়তো বা এমন কোথাও আছে যেখান থেকে ফোন ধরবে না। তখন ওর মাকে বললাম যে ওকে সাবধান করো। তখনও কি আপনার মনের মধ্যে কোনো প্রকার সন্দেহ সংশয় তখন আমি কাজ করছিল কিনা? মানে যেভাবে আমি না করছি, বা ওর মা আছে বা ওর নানা বা মামা যারা আছে ওকে সবসময় কেয়ারে রাখে, এবং ইভেন কি আমি দীর্ঘ সময় ধরে ওর পিছনে বন্ধু বান্ধব বলেন, পরিচিত বলেন, ছোট ভাই বলেন, যারাই ওকে চিনে সবার সাথে আমার একটা কমিউনিকেশন থাকতো, ও কোথায় কী করছে না করছে।
এই কথায় ওর মার সাথে শেষ কথা হওয়ার পরে ফোন রেখে দিছে। রেখে দেওয়ার পরে ওর মা আমাকে বললো যে ও বাইরে গেছে। কোথায় আছে? না বাসা। আচ্ছা ঠিক আছে, ওকে বলো তাড়াতাড়ি বাসায় চলে আসতে। মানে ওর মাও আপনাকে এড়িয়ে গেছে? হ্যাঁ। ওর মা আসলে মানে বুঝতে পারে নাই যে ওর ব্যাপারে আমি যতটুকু পজিটিভ ছিলাম, এটা আসলে ওর মা বাইরের থেকে ওইভাবে অতটা ফিল করে নাই যে ও কিছু করছে, অন্যায় করতেছে বা ভুল করতেছে, ওকে রাগারাগি করবো, এটা ওর মা হিসেবে আর কি ও সহ্য করতো না, আর কি মেনে নিতে পারতো না। মানে খুবই আদরের ছিল। হ্যাঁ, কারণ আমার ছেলে হচ্ছে দুটা। বড় ছেলেটা হচ্ছে শারীরিক এবং মানসিকভাবে প্রতিবন্ধী। আচ্ছা। আমার অ্যাবসেন্সে ওই আমার দায়িত্বটা পালন করবে। মানে আপনার এক পৃথিবী স্বপ্নই ওকে ঘিরে। হ্যাঁ, 4:15 দিয়ে কথাটা শেষ হওয়ার পরে তারপর ওর সাথে আর কোনো কথা হয়নি ওর মার। কিছুক্ষণ পরে আর কি ওর বন্ধুকে আবার ফোন দিস, তোরা কোথায় আসিস? বললো যে আমরা গোলচক্করে এখানে আছি। বললো যে আচ্ছা ঠিক আছে। আসলো, আসার পরে ওখানে বসলে মানে ওদের দেখা হওয়ার পরে বলছে পানি খাবো। পানি খেয়েছে, পানি খাওয়ার মানে শেষও হয়তো হয় নাই, ওর বন্ধু যে স্টেটমেন্ট, পানি খাওয়া শেষও হয়নি, ওই মুহূর্তে ওই গলি দিয়ে এবং ফার্ম গেটের ওই সাইড থেকে পুলিশ এবং হেলমেট বাহিনী যারা ছিল তারা গুলি করতে আগাচ্ছিল। ওরা শুধু ওখান থেকে ওর বন্ধু বসা ছিল, ওর বন্ধুকে হাত ধরে টেনে বলছে চল। এই চল বলে উঠছে ওর বন্ধুর হাত ধরা ছিল। ওই সময় ফায়ারিংগুলি যেভাবে হচ্ছিল ওতেই ও গুলিবিদ্ধ হয়ে থেকে মানে পড়ে যায়। ওর বন্ধু বুঝতেছে না যে কী হলো। পরে দেখে ওর ডান চোখে পাতার উপরে থেকে ব্লিডিং হচ্ছে। ওখান থেকে ওরা ধরাধরি করে একটা রিকশায় করে নিয়ে আপনার পদ্মা ডায়াগনস্টিক সেন্টার, এবং সোনারগাঁ রোডে। হ্যাঁ, পদ্মা ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ওখানে ওরা অ্যালাউ করতেছিল না। তা ওই অবস্থা দেখে তখন কটা বাজে? তখন ওর যা ভাষ্য অনুযায়ী ওর যে বন্ধুটা ছিল তখন 5টা থেকে 5:20 যে বন্ধু যারা ছিল এবং আরও যারা ছাত্ররা ছিল তার সাথে করে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর তারা অনেক অনুনয় বিনয় এবং অনুরোধ করে বলছে যে আপনার প্রাথমিক ট্রিটমেন্টটা দেন। তোমার আচ্ছা ঠিক আছে, আপনারা আসেন, আপনাদেরকে একটা ঘরের মধ্যে ওদেরকে ঢুকায় ঘরটা লক করে দিচ্ছে। দিয়ে ওদেরকে ওকে নিয়ে চোখটা ব্যান্ডেজ করছে, একটা স্যালাইন দিছিল। এখন ওরা ভিতর থেকে বলছে যে আপনারা কোনো চিল্লাচিল্লি করবেন না, কোনো কথাবার্তা বলবেন না। পুরো এই জায়গাটা আওয়ামী লীগের, ছাত্রলীগের ছাত্র এরা ঘেরাও করে রাখছে। এরা আপনাদেরকে বেরোতে দেবে না, চিকিৎসা করতে দেবে না, আপনারা চুপচাপ থাকেন, আমরা দেখছি। এই অবস্থা তাকে 20-25 মিনিট রাখছে। রাখার পর ওরা আসে বলছে আপনারা একটা অ্যাম্বুলেন্স ম্যানেজ করেন। ওইখানে থাকা অবস্থায় ওর বন্ধুর মাকে ফোন দিছিল, দিয়ে বলছে আন্টি রূপের গুলি লাগছে। এটা আসলে ওই মতোর মা, এটা আসলে মানে ও কিভাবে নিবে ও নিজেও বোঝে নাই। ও বারবার বলতেছে গুলি লাগছে ওর চোখে। আচ্ছা ঠিক আছে, একটা চোখ নাই তাই থাকবে, একটা ছিল আমার প্রতিবন্ধী, এটাকে আমি পঙ্গু হিসেবে পালবো। এ কথা বলার পরে বললো যে ঠিক আছে। ওরা খুবই আস্তে আস্তে ফুসফুস করে কথা বলতেছিল। তো ওর মা আমাকে ফোন করলো। তখন আমি আসরের নামাজ পড়ে বাসার দিকে আসছি। আসার পরে ফোন দিয়ে বলতেছে, আপনি তো বাগেরহাটে? জি আমি বাগেরহাটে। বলতেছে যে রূপের গুলি লাগছে। ওর ডাক নাম রূপ? জি, ডাক নাম রূপ। রূপের গুলি লাগছে। বললো রূপের গুলি লাগছে, ও কোথায়? জানি না, ও আন্দোলনে ছিল। তুমি না বললা বাসায়, নানার বাসায়? বললো আমি তো জানি না। আচ্ছা ঠিক আছে, গুলি কোথায় লাগছে? গুলি চোখে লাগছে। তো বললাম যে গুলি কেটে ছড়া গুলি লাগছে, কার্তুসের গুলি লাগছে, না ডাইরেক্ট বুলেট লাগছে, না রাবার বুলেট লাগছে? বললো যে আমি বলতে সাথে আছে কি? বললো যে অমুক আছে। তখন সাথে ওর মা চিল্লা কান্নাকাটি করে বলতেছিল। ওকে রাগ হয়ে বললাম যে ঠিক আছে তুমি ফোন রাখো। ওদেরকে যখন ফোন দিলাম তখন ওর বন্ধুটা বলতে আঙ্কেল গুলি লাগছে। গুলি কোথায় লাগছে বাবা? চোখে। ওটা কী গুলি লাগছে? আঙ্কেলের তো বলতে পারতেছি না। যদি তোমার রাবার বুলেট হয়, আমার মাথায় চিন্তা রাখলাম যদি রাবার বুলেট হয় চোখটা হচ্ছে নষ্ট হয়ে যায়, তা বেঁচে থাকবে। যদি ছড়া বুলেটটা হয় ছোট একটি স্প্লিন্টার বা 2-4টা লাগতে পারে, ক্ষত হতে পারে, চোখটা নষ্ট হতে পারে, বেঁচে থাকবে। আর যদি ডাইরেক্ট বুলেট হয় তাহলে বেঁচে থাকবে না। তোকে বারবারই বললাম যে আরেক দিক থেকে কোনো গুলি বের হয়েছে? না আঙ্কেল, কোনো দিতে পারি না, শুধু সামনেই। আচ্ছা তুমি এখন কী করতেছো? আঙ্কেল ওরা তো অ্যাম্বুলেন্স রেডি করতে বলছে, অ্যাম্বুলেন্স জোগাড় করতে বলছে। আমার তো অ্যাম্বুলেন্স পাই না, ওদেরকে বলছি ওরা একটা অ্যাম্বুলেন্স দিচ্ছে আমাদেরকে, আমরা ঢাকা মেডিকেলে নিয়ে যাবো। তাহলে আচ্ছা ঠিক আছে, তুমি দ্রুত গতিতে নিয়ে যাও,
আমি আসতেছি বলার পরও অ্যাম্বুলেন্সে যাওয়ার পরও আমি কন্টিনিউ ওর সাথে কথা বলতেছিলাম, কী অবস্থা এখন, ওর কি জ্ঞান আছে বা ও জীবিত আছে? বলছে হ্যাঁ আছে আঙ্কেল, নড়তেছে। আমি বললাম যে ঠিক আছে, ঢাকা মেডিকেলে নিয়ে গেলো। নিয়ে যাওয়ার পরে আমি ফোন বললাম যে তুমি কি ঢাকা মেডিকেল পৌঁছেছো? বলে হ্যাঁ আঙ্কেল পৌঁছেছি। আচ্ছা ঠিক আছে, আমাকে আগে একটু ইনফর্ম জানাও যে কোন ধরনের বুলেট লাগছে। 4-5 মিনিট পরে ওকে আবার ফোন দিলাম, ও আর ফোন রেসপন্স করলো না। যে কজনে ছিল আর কি কেউ ফোন রেসপন্স করতেছে না। তা আমি আমার মতো একজনের কাছ থেকে একটা মোটরসাইকেল নিয়ে, বাস তো চলছে না, সব বন্ধ, কীভাবে যাবো অনেক চিন্তা করার পরে পাশে এক পরিচিত একজন ছিল, ওনাকে বললাম, বলার পরে বলল যে ঠিক আছে আপনি নিয়ে যান। তো ওনার মোটরসাইকেল রওনা হয়েছে। রওনা হওয়ার 10 মিনিট পরে 5:30 পৌনে 6টার দিকে, 6:45 দিকে ফোন দিল। ফোন দিয়ে বলতেছে যে রূপার নাই আঙ্কেল। বাবা ওই মানে এই জিনিসটা শুনবো, এটা আসলে কোনোভাবেই মানে মানসিকভাবে বলেন, এটা আসলে মানে এটা আপনি বিশ্বাসের প্রস্তুত ছিলেন? মধ্যে আসতেছে না যে কি বললো। যে সন্তানটাকে পিজি হাসপাতালে যখন জন্মগ্রহণ করছে, ওর মাকে নিয়ে আমি শুধু একাই গেছিলাম। জন্মগ্রহণ করার পর মাকে রেখে ডেলিভারি হওয়ার পর বাচ্চাটাকে নিয়ে এসে আমার কোলে দিল। সেই সন্তানটা আজকে আমার নাই। এই কষ্ট যার চায় বা যার হারায়, সে ছাড়া আর কি অনুভব করতে পারবে না। তারপরে ওখান থেকে লাশ শহীদ মিনারের ছাত্ররা নিয়ে গেছে, ওখান থেকে বাসায় নিয়ে আসছে। আসলে আমি ওখান থেকে ঢাকা পর্যন্ত আসছি, আপনি কি নিজেই ড্রাইভ করছিলেন? নিজে ড্রাইভ করে আসছি। কিভাবে আসছি আমি নিজেও বুঝতেছি না। আমার কাছে শুধু মনে হচ্ছে আমার রাস্তা শেষ হচ্ছে না। আমি গাড়ি সর্বোচ্চ গতিতে আমি চালানোর চেষ্টা করতেছি, গাড়ি আমার রাস্তা শেষ হচ্ছে না। ওখান থেকে আসার পরে গোসল দিছে, তারপর এগুলো করে দেওয়ার পরে আমাকে 9টার দিকে ফোন দিয়ে বলল, বড় বোন ও মানে আপনার বড় বোন? জি আমার বড় বোন। ও ফোন দিয়ে বলতেছে ভাই তুই কোথায়? আমি বললাম যে আমি তো এখনো মাও পার হইনি, পথে শুধু পার হইনি আমি এখনো। তখন বলতেছে, ওকে জিজ্ঞেস করলাম সবাইকে বলো যে গোসল যেন না দেয়, আমি আসবো, আমি দিব। আর কাপড় চোপড় ওগুলো কিছু আমি আসতেছি। তখন একজন বললো, আরেক ছোট ভাই শ্যালক হয়, ও ফোন দিয়ে বললো যে ভাইয়া করছি আমরা, গোসল তো দিছি। আচ্ছা ঠিক আছে, যাক তোমরা যা করছো, আর কিছু করো আমি না আসা পর্যন্ত। আসার পরে 2022 সালে আমি হজ করে আসছি। হজের যে এহরামের কাপড়টা ছিল, ওইটাই দিয়ে ওকে কাফন দেওয়া হয়েছে। তার আগের দিন রাত্রে, মানে এটা হয়েছে আপনার শনিবারের দিনে, 4 তারিখে। 3 তারিখ রাতে ওর সাথে আমার কথা হয়েছে। ওর মা দুষ্টামি করে বলতেছিল যে ওরা যাবে এরা আন্দোলন। আমি বললাম যে ঠ্যাংটুং ভেঙে সবাইকে রাখবো ঘরের মধ্যে ফেলায়, এখন আমি আসতেছি কালকে সকালবেলা। তো ও বলতেছে না আব্বু, আম্মু নিয়ে দুষ্টামি করে বলতেছে আমরা যাবো না। তো যাক, তারপরে দাফন করলো, গোসল করা হলো, আসলাম, দেখলাম মানে যে সন্তানকে রেখে গেছে সেই সন্তানকে নিথর দিয়ে পড়ে আছে। রাকিবুল হাসান, আমরা শুনবো আপনার কাছ থেকে আবারও। আমরা একটু এইচ.এম. আবু জাফর, উনি সরাসরি আন্দোলনে রাজপথে ছিলেন। এইচ.এম. আবু জাফর, গত 15 বছর যে দুঃশাসনের সাথে লড়াই করেছেন, সেটি তো আসলে নিত্যকার লড়াই, প্রতিদিনই লড়তে হয়েছে, প্রতি মুহূর্তে লড়তে হয়েছে। শেষ সময়ের লড়াইটা কেমন ছিল? এই আন্দোলনে তো আমরা যতদূর জানি যে আপনার একটি হাত ভাঙা ছিল এবং নিজেও কিডনি বা শারীরিক নানান ধরনের অসুস্থতা নিয়েই রাজপথে ছিলেন। কোন জায়গা থেকে শুরু করবেন আসলে? ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছে, 24-এর যে গণ অভ্যুত্থান, যদি আমরা সেই গণ অভ্যুত্থানের কথাই বলি, 16ই জুলাই প্রথম শহীদ হয়েছেন আবু সাঈদ এবং জাতীয়তাবাদী ছাত্রদলের প্রথম শহীদ চট্টগ্রাম কলেজের মেধাবী শিক্ষার্থী ওয়াসিম আকরাম শাহাদাত বরণ করেছে। এরপর থেকে আমরা জাতীয়তাবাদী ছাত্রদল আন্দোলন আরো বেগবান করার জন্য, মানে একেবারে ঘোষণা দিয়েই আপনারা আমরা রাজপথে ছিলাম এবং আবু সাঈদ, ওয়াসিম আকরামের জানাজাকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, আমরা সেদিন বাইতুল মুকাররমে জানাজা পড়তে দেইনি, আমরা সেদিন রাজপথে ছিলাম। এরপরে 19 জুলাই, খুব সম্ভবত শুক্রবার ছিল 19 জুলাই, আমরা সেদিন আমাদের প্রকাশ্যে ঘোষণা দিয়ে রাজপথ অবরোধের ঘোষণা দেওয়া হয়েছিল
জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে। আমরা কাকরাইল মোড়ে অবস্থান নিয়েছিলাম। দুপুর 2টা থেকে 5:30 পর্যন্ত ফ্যাসিস্ট খুনি হাসিনার পুলিশের সাথে যুদ্ধ করেছি এবং আমরা প্রতিরোধ গড়ে তুলেছি ওখানে। শেষ মুহূর্তে এসে সন্ধ্যা নামার কিছুক্ষণ আগে ফ্যাসিস্ট খুনি হাসিনার পুলিশ বাহিনী তাদের ফোর্স আরও অনেক বাড়িয়ে দিল, দিয়ে আমাদেরকে ধাওয়া করলো, গুলি করলো, সরাসরি গুলি করতেছিল। সেদিন আমাদের খুব সম্ভবত 2 জন শাহাদাত বরণ করেছেন ওই স্পটে আপনাদের চোখের সামনে। একই সাথে এখান থেকে একটু দূরে কালবাট রোডে হোটেল 71-এর এই রাস্তাটায় 4 জন শাহাদাত বরণ করেছে। ওই একই সময় আমরা খবর পেলাম। তারপর আমরা লড়াই চালিয়ে যাচ্ছিলাম। যখন আমাদের প্রতিরোধ বুর্জ ভেঙে ফেলার জন্য ফ্যাসিস্টের বাহিনী আর প্রবল বেগে গুলি করছিল, তখন আমরা একটু পিছনে হটে আবার প্রতিরোধ গড়ে তুলি। মালিবাগ মোড়ে আমরা অবস্থান নিয়ে পুলিশের বিরুদ্ধে আবার ফাইট করতেছিলাম। কিছুক্ষণ পরে পুলিশ সামনে থেকে গুলি করতেছিল আর পিছনের গলি থেকে ছাত্রলীগ যুবলীগ তারা এসে অ্যাটাক করলো। সেখানে অ্যাটাক করার ফলে আমাদের অনেকেই আহত হলো। আমাকে তারা মারতেছিল বেদমভাবে। আল্লাহ রহিম রহমত, আজকে যে শহীদের বাবা উনি এখানে যে গল্প করছেন সেই গল্প আমিও হতে পারতাম। আমি যদি আমাকে যে নির্যাতন করতেছিল, পিটাতে ছিল, সেখান থেকে যে আমি উঠে দাঁড়াতে না পারতাম, শহীদ হয়ে যেতাম। এটা আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে, আমার প্রাণটা বাঁচিয়ে দিয়েছেন। সেখান থেকে আমি আহত হলাম, আমার হাত ভেঙে গেল। আমি সেখান থেকে হসপিটালে চিকিৎসা নেওয়ার জন্য গিয়েছিলাম। যাত্রাবাড়িতে চিকিৎসা নিয়েছি। যাত্রাবাড়ি কোন হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন? যাত্রাবাড়ির ডেল্টা হাসপাতালে ডাক্তার মাসুম বিল্লার তত্ত্বাবধানে, মানে ওই ভাঙা হাত নিয়ে গেলেন? ভাঙা হাতের চিকিৎসা করছিলাম আমরা। সেখানে ডক্টর আমাকে চিকিৎসা দিয়েছিলেন, এক্সরে করে ব্যান্ডেজ করে দিয়েছেন। তারপরে আমি সেখান থেকে ওষুধ নিয়ে বাসায় গিয়েছি। একদিন পরে আমি দেখলাম যে আমার শরীর প্রচণ্ড ব্যথা করছে এবং বিশেষ করে আমার কিডনিতে ব্যথা হচ্ছিল। আপনার যে কিডনিতে ব্যথা হচ্ছে এটা আপনি বুঝলেন কিভাবে? এটা আমি বুঝছি, আমার ব্যথা করতেছিল কিডনি, যে এখানটায় পেছনে ব্যথা করতেছিল। তখন আমার মনে হয়েছে আমাকে যখন মারা হয়েছিল তখন আমি রাস্তায় পড়ে গিয়েছিলাম, আমাকে কয়েকজনে মিলে পেটাতে ছিল। তখন আমার হাত ভেঙেছিল। কি দিয়ে পেটাচ্ছিল তারা? তাদের হাতে ছিল রড, স্টাম্প, সে রড দিয়ে আমাকে পেটাতে ছিল। তখন আমার হাত ভেঙেছে এবং মাথার এই জায়গাটা ফুলে উঠেছিল, খুব মারাত্মকভাবে ফুলে উঠতেছিল। আমি নাড়াতে পারছিলাম না মাথা। যখন ব্যথা অনুভব হচ্ছে তখন আবার ডাক্তারের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছি। তিনি আবার যাওয়ার জন্য বলেছেন, নতুন করে কিছু পরীক্ষা নিরীক্ষা দিয়েছেন। সেগুলো করানোর পরে দেখা গেল যে আমার কিডনিতে সমস্যা হয়েছে। এটি কি কারণে হয়েছে ডাক্তার বলল যে আমার উপর যে আমাকে যে পিটিয়েছে সে মারার কারণে, এটাকে বলে যে চাপা মার হয়েছে, যার কারণে আমার এই কিডনি এফেক্ট করছে। আর ওরা কি আপনাকে মৃত ভেবে ফেলে গেছে না আপনি দৌড়ে পালাতে পেরেছিলেন? আমার সহযোদ্ধা ছিল, তাদের একজন আমাকে কোনো মতে তুলছে, রিক্সায় তোলার সময় ওরা আমার উপরে হামলা করছে। আচ্ছা, মানে কোনো মতে জানে বেঁচে গেছি, ট্রেনে তুলছে। তোলার পর রিক্সাতে গিয়ে ওরা আমার উপর হামলা চালিয়েছে। রিক্সাতে যাওয়ার পরেও আমার এখানে 2-3টা আঘাত করছে লাঠি দিয়ে, মানে স্টাম্প দিয়ে। তো তখন ডক্টর আমাকে বললো যে টেস্ট করানোর জন্য। টেস্ট করানোর পরে তখন দেখা গেল আমার ক্রিয়েটিনিন বেড়ে গেছে, 3 হয়ে গেছে, 3, যেটা নাকি নর্মাল ভ্যালু 1.3। ডক্টর যেটা বললো যে কিডনির সমস্যা হয়েছে, ম্যাক্সিমাম 1.3 থাকতে পারে, 1.3 থাকতে পারে। তখন ডক্টর বললো যে, উনি ছিল অর্থোপেডিক্সের ডাক্তার, উনি বললো যে তুমি একজন বিশেষজ্ঞ কিডনি ডাক্তার দেখাও, নেফ্রোলজিস্ট। তো আমি নেফ্রোলজিস্ট দেখানোর জন্য, তখনকার আমরা যেহেতু নেতৃত্ব দিচ্ছি আন্দোলনে, ফ্যাসিস্টের পুলিশ বাহিনী আমাদের খুঁজছে, স্বাভাবিক। আমরা চিকিৎসা নেওয়ার জন্য একটা বেসরকারি হসপিটালে খুবই গোপনীয়তা অবলম্বন করে গিয়েছিলাম। তো হসপিটালে যাওয়ার পর, যাত্রাবাড়ি পপুলার হসপিটাল, সেখানে আমি গিয়েছি। আমি জাস্ট হসপিটালে নেমে ডক্টরের চেম্বারের সামনে বসেছি, ওয়েটিং রুমে, ডক্টরকে দেখাবো। তখনই প্রায় 20 জনের মতো সাদা পোশাকধারী ফ্যাসিস্ট বাহিনী আমাকে ঘিরে ফেললো। বাহিনী মানে পুলিশ বাহিনী, ডিবি। আচ্ছা, ডিবি আমাকে ঘিরে ফেললো, টানা হেঁচড়া শুরু করলো। আমি তাদেরকে বললাম যে আমার চিকিৎসা প্রয়োজন, আমি অসুস্থ। একদিকে আমার হাত ভাঙা আর একদিকে আমার কিডনি এফেক্টেড।
তো ফ্যাসিস্টের পুলিশ এতটা নিষ্ঠুর ছিল, তারা আমাকে চিকিৎসা করতেই দিবে না। ওই সময় ওই ডক্টর বাধা দেয়নি তাদেরকে? ডক্টর ছিল তার রুমে, আর আমরা ছিলাম ডক্টরের রুমের সামনে। আচ্ছা। তো ফ্যাসিস্টের এই যে পুলিশ বাহিনী, পেটোয়া যে ডিবি, তিনি আমাকে উল্টো হুমকি দিয়ে বলল, এক হাত ভেঙেছে আর এক হাতও ভাঙবে, এখানে চিকিৎসা নিয়ে কোনো লাভ নেই, তোর বিশেষ চিকিৎসার প্রয়োজন। মানে আমাকে আরো নির্যাতন করা হবে সেই হুমকি দিল। এই যে হুমকি দিয়েছিল তার নাম কি জানতে সে পেরেছেন? ছিল লালবাগ পুলিশের লালবাগ বিভাগের এডিসি রাকিব। তারপর তিনি আমাকে চিকিৎসা নেওয়ার জন্য চিকিৎসা নিতে দিবেই না, বলছে চিকিৎসা তোর ডিবি অফিসে হবে। তো চিকিৎসা আরও বাকি আছে এবং আমাদের দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নাম তুলে অনেক গালাগালি করতেছিল। তারপরে আমি চিকিৎসা নেওয়ার জন্য অনেক রিকোয়েস্ট করলাম, পরে ডক্টরের দরজায় লাথি দিল, লাথি দিয়ে ডক্টরের দরজা খুললো, খোলার পর আমাকে ধাক্কা দিল, ধাক্কা দিয়ে ডক্টরকে এভাবে তুচ্ছতাচ্ছিল্য করে বলল যে এটাকে দেখে দেন। তো ডক্টর আসলে ওইরকম পরিস্থিতিতে আমাকে খুব নিবিড়ভাবে যেটা Treatment যেটা দেখার করার বিষয় সেটি সেটা করতে করতে পারেন না। উনি ইনস্ট্যান্ট কিছু ওষুধ লিখে দিয়েছেন। সেখান থেকে তার আমাকে তুলে নিয়ে যাওয়ার পরে ডিবি অফিসে নিল, নেওয়ার পরে মুখে কাপড় বাঁধলো, মুখ ঢেকে দিল, যেটাকে ওরা বলে জমটুপি। ঢেকে দেওয়ার পরে আমার এক হাত ভাঙা এবং শরীরের অন্যান্য জায়গায় নির্যাতন করলো। এটি তখন কয়টা বাজে? ধারণা করছি 1:30-2টা বাজবে। আর আচ্ছা, আমাকে আপনাকে নিয়ে গেছে সন্ধ্যার দিকে? আমাকে নিয়ে গেছে সন্ধ্যার পরে। আচ্ছা আচ্ছা। তারপরে আমাদেরকে প্রায় 3 দিন গুম রেখেছে। মানে 3 দিন স্বীকার করেন? স্বীকার করেনি, পরিবারের কাছে না, রাজনৈতিক সহযোদ্ধাদের কাছে না, সবাই উদ্বেগ মানে কোথায় রাখা হয়েছে কেউ জানতো না, উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে ছিল। আবু জাফর, আপনার কাছ থেকে 3-4 দিন আবারও পরে আমরা শুনবো। আমরা একটু রাকিবুল আহমেদের কাছ থেকে শুনে আসি। ওনার সন্তান রমিজউদ্দিন শহীদ হয়েছেন। রাকিব সাহেব, এরপরে আপনি রাত 11টার দিকে যখন নিজের হজের এহরামের কাপড় দিয়ে নিজের প্রিয় সন্তানের দাফনের উদ্দেশ্যে আসলে এটা প্রস্তুত করলেন, তারপরে কি করলেন? জানাজা হলো, জানাজা হওয়ার পরে এতদিন যাবৎ যে কথাটা শুনে আসছি যে বাবার কাঁধে নাকি সন্তানের লাশ, এর থেকে ভারী কিছু হয় না। কিন্তু আমার অনুভূতিটা ভিন্ন হলো যে জীবনে অনেক লাশ কাঁধে নিছি, কাঁধ ব্যথা হয়েছে, কাঁধ ফুলে গেছে, কিন্তু আমার সন্তানের লাশ কাঁদিনে আমি এক তিল পরিমাণ, ওর কোনো ওজন, যে একটা যে খাটিয়া এসএসের স্টিলের, ওটারও যে একটা ওজন আছে, সেই ওজনটা পর্যন্ত আমি অনুভব করতে পারি নাই। সবচেয়ে বেদনাদায়ক যে জিনিসটা, গোরস্থানে নিয়ে গেলাম, যে সন্তানটাকে হাসপাতালের বারান্দায় নিয়ে এসে দিল, সেই সন্তানটাকে আবার কবরে শোয়াই দিলাম নিজের হাতে? নিজের হাতে। এটা আসলে মানে এটা মানে যে বাবা বা যে মা, যে বাবা অন্তত কবরে নেমে এই কাজটা না করছে, এছাড়াও পৃথিবীতে অন্য কেউ এই অনুভূতিটা বুঝবে না, এটা কষ্টটা বুঝতে পারবে না। সর্বদা চেষ্টা করছি নিজের জীবনের বিনিময়ে হলেও নিজের সন্তানকে আগলে রাখার, তার জন্য কোনো ক্ষতি না হয়। হয়তো সন্তানকে নিয়ে বেরোচ্ছি রাস্তায়, একটা রিক্সা আসতেছে ছুটে, সন্তানকে ছড়াইতে সন্তানের সামনে বাবা যেয়ে দাঁড়াইছি, বা বাবারা দাঁড়ায়, সেই সন্তানটাকে কবরে শোয়াই দিয়েছে চিরজীবনের জন্য, যার সাথে আর কোনোদিন মানে কথা বা তার আমার কিচ্ছু ছিল, মানে যা ছিল সম্পর্ক বা অনুভূতি, স্নেহ, ভালোবাসা, ডাকা, রাগ হওয়া, আদর করা, এগুলো থেকে আমি সব কিছু থেকে বঞ্চিত। এগুলো আমি কোনোদিনই করতে পারবো না। তবে কেউ আর বাবা বলবে না, কেউ বাবা বলবে না। দাফন কাফনে কি বাধা দিয়েছিল আইন শৃঙ্খলা বাহিনী, বা পোস্টমর্টেম করা হয়েছিল কিনা? না, ওই সময় পোস্টমর্টম করা হয়নি। তারা পোস্টমর্টম করার জন্য বলতেছে এতে 4-5 দিন লেগে যাবে, মানে মৃত্যুর মিছিল যাকে বলে। মিছিল। ওখানে জায়গা দিতে পারছে না হাসপাতালে, ঢাকা মেডিকেল যে ভিডিওগুলো আমাকে পরে দেখালো, তাতে ওখানে আর কি। আপনি কি আপনার সন্তানের মুখ দেখতে পেরেছিলেন? ওর গুলিটা কোথায় লেগেছিল, কতটুকু ক্ষত ছিল? যেহেতু গোসল করানোর পরে দেখছি চোখটা বাঁধা ছিল, চোখ দিয়ে ব্লিডিং হচ্ছিল। আমাকে ঠিকমতো ওরা ধরতেও দেয় নাই, দেখতেও দেয় নাই, যে বলতেছিল যে নাড়াচাড়া করলে বা করলে ব্লিডিং হতে পারে। পরবর্তীতে ওর যে ছবিগুলি ছিল, ওর বন্ধুরা যে ছবিগুলি তুলছিল বিভিন্ন মাধ্যম থেকে, তাতে দেখলাম ডান চোখের পাতার এখান দিয়ে। এটি কি মানে একেবারে রাইফেলের গুলি? না, রাইফেলের গুলি, এটা ছিল আপনার কার্তুসের গুলি। কার্তুজের গুলি।
গুলি মানে টার্গেট করে গুলি করা টার্গেট করে। এরপরে দাফন করলেন দাফন যখন করে- আমরা করতেছিলাম, জানাজা দিচ্ছিলাম বা লাশটাকে নিয়ে যখন লোকজন যাচ্ছিল, তখন আওয়ামী লীগের কিছু লোকজন এলাকার মানে ওকে কি আজমপুরে দাফন করেছেন? আজিমপুর প্রস্থানে দাফন করছে। আচ্ছা। দাফন করার আগে, জানাজার আগেই ওরা এসে বিভিন্নভাবে দেখতেছিল যে এটা কী হয়েছে, এবং তারা একটা বাধা দেওয়ার চেষ্টা করতেছিল। তা যেহেতু এলাকার যখন এত লোকজন দেখছে, তখন তারা পিছু হটে চলে গেছে। 11:30টার দিকে আমরা দাফন শেষ করলাম, করার পর চলে আসলাম, জীবনের সন্তানের একটা অধ্যায় শেষ করে দিয়ে আসলাম। পিতৃত্বের অধ্যায় শেষ। সেই 4 তারিখ থেকে এখন পর্যন্ত বড় সন্তানের যে দায়িত্বটা ছোট ভাই বাবার জায়গায় ও নিছিল, সেটা আমাকে এখন পর্যন্ত পালন করতে হচ্ছে। ওর মা কি স্বাভাবিকভাবে মানতে পেরেছে? ওর মা এখনো রাতে বাসায় গেলে মাঝে মধ্যে বলে, রূপকে আর ফিরবে না, রূপকে ফিরে আনতে পারো না। ওর মার জবাবগুলো নাম দিতে পারি না। সর্বদা আমি চেষ্টা করি, আমার সন্তানের কথা কেউ যদি জিজ্ঞাসা করে আমি এড়াই যাই। আমি সেটা উত্তরটা দিতে পারি না, নিজেকে আমি কন্ট্রোল করতে পারি না। যত দিন যাচ্ছে এর তীব্রতা বাড়তেছে। সবাই বলে যে কমে যায়, কিন্তু এর তীব্রতা আরো বেশি বাড়তেছে আমাদের মধ্যে। ওর বাসার যা জিনিসপত্র, ওর ব্যবহার করা, মানে কোনো কিছুই আর কি, মানে এটাকে মানে বুঝাতে পারবো না। মানে জীবনের সাথে শক্ত হয়ে গেঁথে যাচ্ছে। হ্যাঁ, মানে চতুর্দিকে। আপনি কি মামলা করেছিলেন ওর জি, হত্যাকাণ্ডে? আমি মামলা করেছিলাম। সেই মামলার কি অবস্থা? মামলার অগ্রগতি সেরকম একটা নাই। ওর নাম কি উঠেছে সরকারের যে রেজিস্ট্রারে? গেজেটের নাম উঠছে, গেজেটের সিরিয়াল হচ্ছে 780। সন্তানহারা একজন শহীদ পিতা আপনি, সেই সম্মানটুকু পাচ্ছেন কিনা? হয়তো আপনার সন্তান আর কোনোদিন ফিরবে না, আপনার রূপ আর কোনোদিন হয়তো ফিরবে না, কিন্তু রূপের বাবা হিসেবে কি কষ্ট হয় না? মাঝে মাঝে গর্বও হয়। একটা সময় গর্ব হচ্ছিল, বর্তমান পরিস্থিতিতে এসে মনে হচ্ছে যে আমরা হতভাগা। কেন আমাদের সন্তানদেরকে আমরা রাজপথে যেতে দিলাম? আজকে দীর্ঘ 9টা মাস পেরিয়ে গেছে, এখন পর্যন্ত যে আসামিদেরকে আমরা অভিযুক্ত করলাম, সে আসামিরা বলতে বিরোধী ঘুরে বেড়াচ্ছে। তারা তো অনেকে পালিয়ে গেছে, অনেকেই গ্রেপ্তার হয়েছে। কিছু গ্রেপ্তার হয়েছে, কিছু পালিয়ে গেছে। আজকে এই ফেসিবাদ সরকার, হাসিনা সরকারকে নিষিদ্ধের দাবি উঠলে অনেক মহল থেকে বলে যে কেন আওয়ামী লীগ এটা দল, তারা চাইলে ইলেকশন করতে পারে, তাদেরকে নিবন্ধন বাতিল করতে পারি না। যে দল, যে দেশের একজন প্রধানমন্ত্রী, সবসময় যার মুখে একটা কথা ছিল, প্রবাদ ছিল, জনগণের সকল ক্ষমতায় উৎস, সেই দেশের জনগণের উপরে নির্বিচারে নির্বিঘ্নে পাখির মতো হুকুম দিয়ে তাদেরকে গুলি করে মারল। প্রায় 1,500-এর উপরে মানুষ শহীদ হয়েছে, প্রায় অন্তত শখানেকের উপরে লাশ গুম হয়েছে। এখনো তাদের স্বজনরা জানে না বেঁচে আছে কোন কি মরে গেছে। কবরে বা বেঁচে আছে না মরে গেছে, সেটা তো তারা ধরিয়ে নিছে মরে গেছে। বেওয়ারিশ লাশ দাফন করেছে বুদ্ধিজীবী কবরস্থানে। তার সন্তানের কবর কোনটা, সে কোনো মা পরিচয়টুকু এখনো নিশ্চিত হওয়া গেল না। এটি নিশ্চয়ই অবশ্যই আমরা মনে করি যে যারা দায়িত্বশীল কর্তৃপক্ষ তারা হয়তো কিছুটা সময় লাগলেও সকল শহীদরা স্বীকৃতি পাবে। আপনি মামলার বিষয় নিয়ে কিছুটা হতাশ, হয়তো হতাশাও কেটে যাবে। আমাদের আইনি প্রক্রিয়াগুলো তো একটু জটিল হয়, তারপরেও তো মনে করেন এক ধরনের তো গর্ব হয় যে ফ্যাসিজমের কবল থেকে দেশকে, গোটা জাতিকে উদ্ধার করবার জন্য আপনার সবচেয়ে বড় সম্পদ আপনি স্যাক্রিফাইস করেছেন। সবচেয়ে গর্বের বিষয় বা যেটা আত্মতৃপ্তি পাচ্ছি সেটা হলো যে আমরা এখন মন খুলে আমাদের প্রতিবাদ, আমাদের চাওয়া, আমাদের ন্যায় অন্যায়ের প্রতিবাদ করা, এসব আমরা করতে পারতেছি। এটাই তো সান্ত্বনা যে হয়তো আপনার সন্তানের বিনিময়ে গোটা জাতি হাসছে। রকিবুল আহমেদ, আমরা একটু এইচএম আবু জাফরের কাছ থেকে আবার একটু শুনে আসি। আবু জাফর, এরপরে ডিবি অফিসে 3 দিন পরে স্বীকার করলো যে আপনাদেরকে ডিবি তুলে নিয়ে গেছে। এর পরের ঘটনাগুলো, যারা মরে গেছে তো তারা শহীদ হয়েছেন, কিন্তু আপনারা যারা মনে করেন আপনার 2টি কিডনি এফেক্টেড, একটি হাত ভাঙা, আপনারা কিভাবে বেঁচে আছেন এটি মানুষের জানা উচিত। আমাদেরকে আবার 4 দিনের রিমান্ডে নেওয়া হলো। অসুস্থ
সেটাকেও তারা কোনো দিক থেকে কনসিডার করলো না। তারা আবার নির্যাতন করলো, প্রতিদিন রিমান্ডে নিয়ে নির্যাতন করত, চোখ বেঁধে নির্যাতন করত। খেতে বসছি, তখন ডিবি এসে আমাদেরকে খেতে না দিয়ে আবার তুলে নিয়ে গেছে রিমান্ডের জিজ্ঞাসাবাদের জন্য, রিমান্ডের নামে নির্যাতনের জন্য। কতটা অমানবিক, কতটা নিষ্ঠুর সেটা আমরা দেখলাম। সেই আমাকে নির্যাতন করা হয়েছে, আমার সাথে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা প্রত্যেককে নির্যাতন করা হয়েছে, অনেককে পরবর্তীতে চিকিৎসা নিতে হয়েছে। সেখান থেকে আমাদেরকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হলো। কারাগারের পরিবেশটা কেমন ছিল একটু কারাগারের পরিবেশ তো ভয়াবহ পরিবেশ ছিল, যে 24 ঘন্টা লকআপে রাখা হতো। কারাগারে যে রুম ছিল, সে রুমের বাইরে যাওয়া যেত না। এক রুমে আমার মনে আছে 56 জন থাকতাম আমরা। ওই রুমে ধারণ ক্ষমতা কত ছিল? 10 থেকে 12 জন মানুষ থাকা যায় সেখানে আমরা 56 জন ছিল। 56 জনের জন্য একটা বাথরুম, মানুষের যে কষ্ট, খাবার অনেক আগে বাহির থেকে খাবার কিনে খাওয়া যেত, কিন্তু এই সময়টাতে তারা সেই ব্যবস্থা বন্ধ করে দিচ্ছে, সেটা অ্যালাউ করে নেই। জেলখানার যে খাবার, পচা খাবার, সেই খাবার খেতে বাধ্য করেছে। আমার জেলখানায় আমার চিকিৎসা প্রয়োজন ছিল, কিন্তু সেই চিকিৎসাটা আমি জেলখানায় পাইনি। আত্মীয় স্বজনের সাথে দেখা করার এর মধ্যে কারোর সাথে কোনো দেখা করার সুযোগ ছিল না, সাক্ষাৎ বন্ধ করে রেখেছিল তারা। মানবাধিকার লঙ্ঘনের যে চূড়ান্ত সীমা, সেটা অতিক্রম করেছিল। জেল থেকে বেরোলেন কবে? এরপরে 5 তারিখ বিকালবেলা আমরা লাঞ্চ করে গল্প করছিলাম জেলখানার ভেতরে, তো তখন হঠাৎ শুনতেছিলাম যে চারদিকে শুধু আনন্দ আর আনন্দ উল্লাসের আওয়াজ, যে খুনি ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গিয়েছে। আমি যে ওই মুহূর্তটা কি মনে হয়েছে কারাবন্দী দশায়? ওই মুহূর্তটা পৃথিবীর আমাদের যেই জীবন, এই জীবনের তো 16 বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করেছি। আমার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ আনন্দের সময় এটা, খুনি ফ্যাসিস্ট হাসিনা বন্দী দশার মধ্যে। এবং এই জন্য যে আমাকে যখন রিমান্ডে নির্যাতন করা হয়, তখন রিমান্ডে পুলিশ অফিসার নির্যাতন করছে এবং বলছে যে এই যে ফ্যাসিস্ট হাসিনা, তার কথা বলছে যে জীবিত থাকা অবস্থায় বিএনপি কোনোদিন ক্ষমতায় আসবে না, এবং আমাদের দলের নেতা জনাব তারেক রহমানকে তারা খুবই বাজে ভাষায় গালাগালি করছে। আমি সেখানে ডিবির অফিসারকে চ্যালেঞ্জ করে বলছি যে জীবিত অবস্থায় ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হবে, এবং নির্যাতনের মুখেই আমি বলেছি, এবং সেটা দেখাটাই এখন আমাদের লক্ষ্য। এবং আমরা দ্বিগুণ নির্যাতনের মুখে এবং অশ্রাব্য ভাষায় গালাগাল সেটা আরো বাড়িয়ে দিল এবং নির্যাতন করতে থাকলো। তো আমি দেখলাম যে এই যে আমাদের একটা এই যে ফ্যাসিস্টকে বিতাড়িত করলাম, ফ্যাসিস্টের যে পতন হয়েছে, সেই আনন্দটা এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। জেলখানা মনে হয়নি না, তখন আর কোনো জেলখানা মনে হয়নি। যেই রুমে পা ফেলার জায়গা নেই, তারপর সবাই সেখানে উল্লাস করছে, নৃত্য করছে, যে খুনি ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছে। জেলখানার মধ্যে আনন্দ, সেটা জেলখানার মধ্যে আনন্দ আর আনন্দ। এরপরে বেরোলেন কখন জেল থেকে? তারপরের দিন সকালবেলা, 6 তারিখ সকালে। তো সবার মধ্যে উল্লাস এবং বের হওয়ার একটা উৎকণ্ঠা সবার মধ্যে কাজ করছে, উন্মাদনা এক ধরনের, যে কখন বের হব আমরা, কখন রাস্তায় আনন্দ মিছিল করব। সেজন্য আমরা সবাই উদ্গ্রীব ছিলাম। এবং জেলখানার মধ্যে সকালবেলা আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আমাদের সবাইকে শান্ত থাকার জন্য বলেছে, এবং তারা দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। তারপরেও জেলখানার মধ্যে একটা অঘোষিত সমাবেশ হয়ে গিয়েছে। সবাই তো স্লোগান দিচ্ছে, খুনি ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছে, সেই স্লোগান দিচ্ছে, বাংলাদেশ মুক্ত হয়েছে, কারাগারের মধ্যে। আচ্ছা, দৃশ্যটা কেমন ছিল? স্বতঃস্ফূর্তভাবে সবাই যার কারাগারে। কিন্তু আপনি তো বললেন যে জেলখানায় 24 ঘন্টা লক আপ দেয়া, পরের দিন বেরোলো কিভাবে? পরের দিন বাংলাদেশ যে মুক্ত হয়েছে, ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছে, সেজন্য সবাই জেলখানার যে গেট, সেই গেট ক্রস করে, আমি বলবো যে ভেঙে ভেতরের সবাই জেলখানার মাঠে চলে আসছে, দরজা ভেঙে সবাই মাঠে চলে আসছে। কারাগারের বাউন্ডারির ভেতরেই এই নিয়ন্ত্রণটা আর এই ফ্যাসিস্ট কারা কর্তৃপক্ষ তাদের হাতে ছিল না। তখন আমাদের যারা নেতৃবৃন্দ ছিল, বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ছিল, তারা আমাদেরকে সবাইকে শান্ত থাকার জন্য নির্দেশনা দিয়েছেন, এবং আমরা ওখান থেকে যে আনন্দ উল্লাস সমাবেশ, সেটা শেষে আমরা আমাদের রুমে চলে এসেছি। তখনও এই ফ্যাসিস্টের পুলিশ বাহিনী বাইরে থেকে, জেলখানার ভেতরে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছিল, সেখান থেকে গুলি করে টিয়ার শেল মেরে আমাদেরকে রুমবন্দি করা হয়েছে আবার। তারপরে আমরা 6 তারিখ রাত 1টার সময় কারাগার থেকে মুক্ত হয়েছি, এবং যেটা বলা হয় যে রাজবন্দির যে মুক্তি, সেই মুক্তির স্বাদ আমরা পেয়েছি, এবং সেই মুক্তির সম্মানও আমরা
পেয়েছেন। কারাগারের গেটেই আপনি পেয়েছি। এরপর কি চিকিৎসা করেছেন? এখন শরীরের কি অবস্থা? আমি এরপর বের হয়ে আমি চিকিৎসা নিয়েছি, আমার কিডনির চিকিৎসা এবং এখনো চলছে? হাতের চিকিৎসা। এখন তো 9 মাস হয়েছে। শুরুতে আমি কিছুদিন অসুস্থ ছিলাম, আমার হাত ঝুলিয়ে রাখতে হতো। এখন আমি আল্লাহর রহমতে এবং সুস্থ আছেন চিকিৎসকদের কিছুটা? চিকিৎসায় আমি কিছুটা এই যে দীর্ঘ সুস্থ 16 বছরের আছি। যে নিপীড়ন নির্যাতন, এরপরে এই যে কাঙ্ক্ষিত যে সফলতা, যে রাজনৈতিক সফলতা, এই সফলতায় নিজের যে পিছনের যে নিপীড়ন নির্যাতন, সেগুলো কি মনে পড়ে না এই মুক্তির আনন্দ সকল দুঃখ কষ্ট ভুলে গেছে? প্রতিটা ক্ষেত্রে আমরা নিপীড়নের শিকার হয়েছি। যেমন আমরা রাজনীতি করেছি, হলে ছিলাম, হল থেকে ছাত্রলীগ নির্যাতন করে বের করে দিয়েছে। এটা ভোলার মতো না। আমাদের ক্যাম্পাস জীবন, মানে শিক্ষা জীবনটা সুষ্ঠুভাবে শেষ করতে পারেনি। সুষ্ঠুভাবে শেষ করতে পারিনি। শিক্ষা জীবন বাধাগ্রস্ত করেছে, পদে পদে ক্যাম্পাসে যেতে পারতাম না। যে সোনালী সময়, সেই সময়টা আমরা পার করতে পারিনি। বাবা মায়ের তো এক ধরনের স্বপ্ন নিয়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। কষ্ট হয় কখনো যে বাবা মার সেই স্বপ্ন পূরণ করতে পারেনি? না, বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে পারেনি সেটা যেমন আছে, যে মানুষ যে স্বাভাবিকভাবে যে চাকরির চিন্তা থাকে, সেখানে আমরা মধ্যবিত্ত পরিবারের এই স্বপ্ন থাকবেই, স্বপ্ন থাকেই, স্বাভাবিক। একটা বিশ্ববিদ্যালয়ে পড়লে স্বপ্ন থাকে। তো এই যে ফ্যাসিস্ট হাসিনার যে বাহিনী, সন্ত্রাসী বাহিনী, তাদের কারণে আমরা শিক্ষা জীবনটা সঠিক সময় শেষ করতে পারিনি। এবং একই সাথে এই ফ্যাসিস্টের যে সময়কাল 15 বছর হয়েছে, সেখানে আমাদের পরিবার নানানভাবে নির্যাতিত, নিপীড়িত হয়েছে। তো পরিবারের যে স্বপ্ন, সেটা আসলে আমরা পূরণ করতে পারিনি। বাট আমরা 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 এখন যে রাজনৈতিকভাবে আমরা বাংলাদেশে একটা পরিবর্তনের রাজনীতি করতে চাই, এটি প্রত্যাশা, এটাই আমাদের প্রত্যাশা। জি, ধন্যবাদ আবু জাফর। আমরা শেষ করব রাকিবুল আহমেদ। সন্তান বিসর্জন দিয়ে যে মুক্ত স্বদেশ পেলেন এবং যে কাঙ্ক্ষিত যে আগামীর সময়টা, আগামীর যে নতুন এক বাংলাদেশ, সেই বাংলাদেশটি কেমন দেখতে চান? আর হয়তো আপনার রূপ কোনোদিন ফিরবে না, কোনোদিনই আর রূপ ফিরবে না, কিন্তু বাংলাদেশকে কোন জায়গায় দেখতে চান? বাংলাদেশকে আমরা যে দুর্নীতির মধ্যে, যে নির্যাতনের মধ্যে, যে নিপীড়নের মধ্যে, যে জনগণের মুখকে, কণ্ঠকে দাবিয়ে রাখা হয়েছিল, এটার আমরা আর দেখতে চাই না। আমরা আমাদের ভবিষ্যতে, আমাদের পরবর্তী প্রজন্মে যেন এই 24শে জুলাইয়ের আন্দোলনটাকে তারা ধারণ করে এবং লালন করে, এবং সেই অনুযায়ী বাংলাদেশ যেন একটা সঠিক, একটা ন্যায় নীতিপরায়ণ একটা যেন বাংলাদেশ আমরা দেখতে, মানে সব মানুষের বাংলাদেশ, সবার বাংলাদেশ, মানে একটি গোষ্ঠীর বা একটি পরিবারের বা একটি মহলের যেন বাংলাদেশ না হয়, সবার বাংলাদেশ। এটা যেন আমাদের বাংলাদেশ, এটা যেন আমরা বলতে পারি, প্রত্যেকটি মানুষ যেন আমার বাংলাদেশ বলতে পারে। জি, ধন্যবাদ রাকিবুল আহমেদ, ধন্যবাদ এইচ.এম. আবু জাফর, আপনাদের দুজনকেই। প্রিয় দর্শক, শেখ হাসিনা সময়ের স্রোতে হারিয়ে যাওয়া ঘৃণিত স্বৈরাচারের নাম, যিনি নিজের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে বিরোধী রাজনৈতিক কর্মীদের উপরে চালিয়েছিলেন নিপীড়ন। তার এই নিপীড়ন পৃথিবীর বহু স্বৈরাচারের রক্ত নদীকে করেছে ম্লান, গড়েছে নির্মমতার নতুন রেকর্ড। রমিজ ছিলেন রকিবুল আহমেদের 2 সন্তানের মধ্যে ছোট এবং সুস্থ সবল। তাকে ঘিরে অনেক স্বপ্ন ছিল বাবা রকিবুল আহমেদের, কিন্তু সেই স্বপ্ন ধূলিসাৎ করে দিয়ে গেছে খুনি হাসিনার বাহিনী। এছাড়া এইচ.এম. আবু জাফর, যে কিনা ফ্যাসিবাদের পুরো সময়টিতে অসংখ্য বার নির্যাতনের মুখে পড়েছেন, হামলা মামলায় জর্জরিত হয়েছেন, কেবল বিরোধী রাজনীতি করবার কারণে তাকে মৃত্যুর মুখে পড়তে হয়েছে। অথচ রমিজের মতো তারও ছিল অমিত সম্ভাবনা, দেশ ও জাতির জন্য কিছু করবার ক্ষমতা তারও ছিল, কিন্তু হাসিনার নিষ্ঠুরতার কাছে তার সব কিছুই আজ নিঃশেষ হয়ে গিয়েছে। আমাদের প্রত্যাশা, নতুন বাংলাদেশে এসব নিপীড়নের বিচার হবে, ভবিষ্যতে যাতে আর কোনো শাসক এমন নিপীড়ক হয়ে উঠতে না পারে, সে সুযোগ না পায়, সেটি প্রতিষ্ঠিত করতে হবে, স্থাপন করতে হবে দৃষ্টান্ত। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে চাইলে আপনিও যোগ দিতে পারেন। আমাদের ইমেল nipironersriti.btv@gmail.com পাঠাতে পারেন আপনার সঙ্গে ঘটে যাওয়া যে কোনো নিপীড়নের ঘটনা। আগামীতে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে আমরা সেগুলো তুলে ধরব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।